আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি, বেঁচে আছি, তার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি সবাই। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভাঙা ভাঙা গলায় ভয়েস ওভার করছি। আসলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি, বাট একটু অসুস্থ। আর তাছাড়া আমার ঠান্ডার জন্য একদম গলার অবস্থা বাজে অবস্থা। আর এইরকম ভাঙা কণ্ঠ নিয়ে তোমরা যারা আমার ব্লগটা দেখছো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর অবশ্যই অনেক ভালোবাসা যে আমার ব্লগটা তোমরা দেখা শুরু করলে। তো আশা করব শেষ পর্যন্তই দেখবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেকে ভাবতে পারো এই ভাঙা কণ্ঠ নিয়ে আবার কেন ব্লগ আপলোড করতে হবে। আসলে আমার বড় ছেলের আবার 2টা দিন এক্সাম নেই, তো আমি আজকে দিনটা একটু ফ্রি আছি। তারপরে হয়তো আর পারবো না আসলে, এই জন্য ভাবলাম যে সময় আছে, সুযোগ আছে, তাহলে একটা শেয়ার করেই ফেলি। আজকে ব্লগে শুরুটাই করেছি আমার অ্যাকোরিয়ামের ফিশ দেখিয়ে, কেননা বেশ কিছুদিন ধরে প্ল্যান ছিল অ্যাকোরিয়ামটা ক্লিন করার। তো ফাইনালি ওদের বাবা হচ্ছে যে ক্লিন করে দিয়েছে। আর এই অপেক্ষাতে আসলে ছিলাম। একটা আপু আমাকে বলেছিল, আপু অ্যাকোরিয়ামটা পরিষ্কার করো। অ্যাকোরিয়ামটা আসলে এত বড় যে আমার পক্ষে ক্লিন করা সম্ভব না, এটা আমার হাজবেন্ডের দ্বারাই সম্ভব। তো ফাইনালি আসলে ক্লিন করার পরে কিন্তু মাছগুলো স্বচ্ছভাবে দেখা যায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর তারপরে চলে এসেছে আমার সকালের চায়ের পার্ট। তো এই তো আমি আড়ং থেকে যে শপিং করেছিলাম, এই কোস্টারটা নিয়েছিলাম আর এই নারিকেলের কাপটা নিয়েছিলাম। এটার নাম আসলে নারিকেলের কাপই দিলাম। তো ভাবলাম যে আজকে আমি এটাতে চা খাবো। ভেবেছিলাম না যে আসলে এটাতে আমি চা খাবো শিওর, তো কেননা এত বড় একটা কাপ। পরে ভাবলাম যে নিয়েছি যখন, আসলে একবার ট্রাই করলে ক্ষতি কোথায়। তবে আমার ধারণা যে এই একটা কাপই মনে হয় ছিল আর আমি নিয়ে এসেছি। আর আমার কাছে মনে হয় এই 1 পিস কাপটাই আছে। তবে তোমাদের কাছে আছে কিনা অবশ্যই শেয়ার করো। আর আড়ং সম্বন্ধে আমার চ্যানেলে নিউ নিউ 2টা ব্লগ আছে, অবশ্যই তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। পছন্দের কিছু মিলে যেতেও পারে। কাপটা কিন্তু অতি সিম্পল, বাট অনেক 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 আসলে এর সৌন্দর্য, মানে আমি যে নজর দিয়ে দেখছি আমার কাছে তো অনেক সুন্দর। জানি না তোমাদের কেমন লাগছে, আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে, দ্যাটস ওয়াই নিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম কখনো চা না খেলেও আমি এটাকে শোপিস হিসেবে রেখে দিব। আর তাছাড়া আমি যেহেতু চা পাগল, কফি পাগল, সো আমার কাছে এইরকম একটা কাপ থাকা মানেও কিন্তু অনেক ভালো লাগার একটা জিনিস। আমার এগুলোতে না অনেক ভালো লাগে, প্রশান্তি আসে। আর আমার মনটাকে ভালো রাখার জন্য আসলে যা কিছু করার প্রয়োজন আমি সেটা করি, কেননা নিজেকে মোটিভেট এবং মনের যে একটা প্রশান্তি, এটা খুব ইম্পর্টেন্ট। শীতের সকাল, তাও আবার আমার ভাঙা কণ্ঠ আর এইরকম একটা রচা আমার জন্য খুব দরকার ছিল। আর এই ব্লগটা কিন্তু শুক্রবার থেকে স্টার্ট হয়েছে। আমরা যারা হাউসওয়াইফ বা আমাদের যারা স্কুল গোয়িং মানে বাচ্চারা আছে, তো তাদের মায়েদের জন্য না শুক্রবারটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। তবে অবশ্যই আমার সঙ্গে সেই মায়েরাও একমত হতে পারো যে শুক্রবার যদিও ছুটির দিন এটা বলা হয়, কিন্তু আমাদের জন্য একেবারে ছুটির দিন নয়। কেননা এই যে দেখো, আমি আজকে ভেবেছিলাম যে হ্যাঁ আজকে তো আমি একদম নির্ঘাত 9টায় ঘুম থেকে উঠবো, কিন্তু সকালবেলা আমার ঘুম ভেঙে গিয়েছিল একদম 7টার সময়। আমার কেন জানি আসলে ইদানিং আমি খেয়াল করে দেখেছি, কোনো ছুটির দিন আসলে না ওই দিন আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, একেবারে ঘুম হয় না। নানা রকম আসলে, তো একবার ঘুম চোখ থেকে সরে গেলে না আর বিছানায় যে অযথা শুয়ে থাকতে আমার ভালো লাগে না। তবে সকালবেলায় কিন্তু আমার মর্নিংটাকে আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর চা খেতে খেতে আমি একটু ইউটিউবে যাই যে হ্যাঁ কিছু মিউজিক শুনবো, কেননা মিউজিক না আমাকে অনেক মোটিভেট করে। অনেক সময় আমার পছন্দের কিছু সং থাকে যেগুলো শুনলে আমার ভালো লাগে। তবে ইউটিউব না চালু করতেই দেখলাম যে 36, 24 অ্যান্ড
36 এই মুভিটা চলে এসেছে। পরে ভাবলাম যে একটু দেখি। আমরা মানুষ তো আসলে আমাদের মুড সুইং করে বিভিন্ন রকমভাবে। তো সেক্ষেত্রে এক একটা মানুষ এক একটা পার্টে কিন্তু মোটিভেটটা হয় বা একটা প্রশান্তি খুঁজে পায়। তবে ফ্রাইডেতে আমি চেষ্টা করি, আল্লাহ আমাকে সাহায্য করে ইনশাল্লাহ, যে ফ্রাইডেতে বাচ্চারা যখন নাস্তা করার পরে মানে নামাজের আগে আগে তখন আমি একটু আছে না যে সূরা বাকারা বা সূরা মুলক বা হচ্ছে যে মানে সকালের যে জিকিরগুলো থাকে সেগুলো একটু ছাড়তে, যেন বাসার মধ্যে ফ্রাইডে একটা জিনিস, এটা আমি বাচ্চাদেরকে বোঝাতে চাই যে ফ্রাইডেটা আমাদের মুসলিমদের জন্য আসলে একটা স্পেশাল ডে। সো আর তাছাড়া আস্তে আস্তে যখন সূরাগুলো না বাসার মধ্যে একটা ধ্বনি সৃষ্টি করে, তখন মনে হয় যে না আমার বাসাটা এখন আছে না যে শয়তান মুক্ত বা একটা পবিত্রতা ফিল হয় আমার। আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে আজকে আমার কাজের আপাকে দিয়ে আমি রান্নাঘরে 2টা র্যাক আছে, সেই র্যাকগুলোকে ডিপ ক্লিন করাবো। এই জন্য র্যাকের সমস্ত জিনিসপত্র বের করে রাখলাম। আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল, একটু স্পেশাল রান্না হবে, তার জন্য দুধ আর মাংসটা আগে ভিজিয়ে রাখলাম। রান্নার যে একটা চ্যাপ্টার আমাদের, এটা কিন্তু অনেকেই অপছন্দ করে, রান্না করতেও পছন্দ করে না বা রান্নাঘরে ঢুকতেও পছন্দ করে না। বাট হ্যাঁ, আমার রান্না করতে খুব ভালো লাগে, কেননা আপন মানুষদেরকে রান্না করে খাওয়াতে আমি খুবই পছন্দ করি। কিন্তু রান্নাঘরেরও কিছু কাজ থাকে যেটা আমার একেবারে অপছন্দের কাজ, সেটা হচ্ছে একটা পেঁয়াজ কাটা। কেননা এখনও আমি পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে জাস্ট শুধু পানি আর পানি ঝরে। আর আরেকটা কাজ হচ্ছে থালা বাসন মানে ক্লিন করা, এই জিনিসটা না আমি একেবারে অপছন্দ করি, আমার বেশি একটা ভালো লাগে না। তবে যখন আসলে আছে না যে কাজে আপার আসে না, তখন কিন্তু আমাকেই করতে হয়। যখন আমার মা থাকে না তখন আমি কি করি, মানে সব সময় বেশি জিনিসপত্র নষ্ট কম করি, মানে থালা বাসন যত কম নষ্ট করব তত কম আসলে পরিষ্কার করতে হবে, সেই জিনিসটা আমার মাথায় থাকে। যদিও আসলে এইগুলো জিনিস তো আর ভেবে চিন্তে করা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করি যাতে আমার কষ্টটা একটু কম হয়। আর তাছাড়া আমি দেখেছি যে আমার যখন খুব বিপদ হয় তখনই আমার কাজের আপাটাও আসে না, বা মা যখন থাকবে না তখনও উনি কয়েকদিন আছে না মিস করবে, এইরকম মানে এইরকম হয়ে আসে আমার সঙ্গে। এই জন্য আসলে সব কিছুই নিজের মতো করে রাখতে চাইলেও কখনো কখনো হয়ে ওঠে না। আজকে আমার রান্নাঘরটা একেবারে অগোছালো ছিল, তো ভেবেছি যে শুধু মাংস দিয়েই কাজ চালিয়ে যাব, কেননা মাংস রান্নাটা আমার কাছে অনেক ইজি মনে হয়। তারপরেও আসলে কাজটাকে আমি একটু কঠিন করে নিয়েছি। আমি আবার ভাবলাম যে না, আজকে মাংসটা আসলে আমি চুলায় রান্না করব, মানে চুলাই রান্না করি, বাট ম্যাক্সিমাম সময় কি হয় যে কুকারে দিয়ে দিই। তো না, ভাবলাম যে আজকে একটু পাতিলে রান্না করে খাবো। আর আমি যে কাঠের যে খুন্তি বা ছুন্নি, আমাদের রাজশাহীতে কিন্তু এটাকে ছুন্নি বলে আর টাঙ্গাইলে খুন্তি বলে, তো এইটা না হচ্ছে যে সাইডে একটু পুড়ে গিয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। গত ভ্লগে আসলে আমি না সকালে পরোটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে কি হয়েছিল, চুলাটা অফ করতে ভুলে গিয়েছিলাম, আর ওই প্যানের ওপরে আমার এই ছুন্নিটা ছিল। তো তারপরে কি হয়েছে, এই তো পুড়ে গিয়েছে। তো ভাবলাম যে এটাকে ফেলে দিব, অনেক দিন ধরে ইউজ করছি আসলে। তবে আমার কাছে কাঠের অনেকগুলো খুন্তি আছে যেগুলো আমি আসলে বের করি নাই, তবে ভাবলাম যে না, এটা দিয়ে আজকে রান্না করি। আমার ভাঙা ভাঙা কণ্ঠ সহ্য করে ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা ওয়াচ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্তই থাকবে। আর শেষে কিন্তু আছে না শীতের প্রথম পিঠা বানাচ্ছি, তো দেখতে থাকো। আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো, এবং ভিডিও সম্পর্কে অবশ্যই তোমাদের মতামতটা জানিও। তো মাংসটা আগে তুলে দিলাম, আর মাংসটা তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব, বা মানে শুধু তেল দিয়ে একটু কষিয়ে নিব, এই জন্য বাকি মশলাগুলো পরে অ্যাড করব। আমার ডিয়ার হাজবেন্ড হচ্ছে যে আসলে পাতিলে রান্না করা মাংসটা বেশি পছন্দ করে কুকারের তুলনায়। তবে আমাদের কাছেও আসলে কুকারের মাংসর চেয়ে চুলায় যে রান্না করছো পাতিলে, এই মাংসর স্বাদটা একটু অন্যরকম মনে হয়। কুকারে আছে না যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এটাতে একটু কষিয়ে 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 মজাদার একটা সুস্বাদু চলে আসে কিন্তু।
কিছুক্ষণ কষানোর পরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিলাম। আর আজকে মাংস রান্না করতে করতে আবার দেখলাম যে আদা রসুনের বাটাটাও শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে সেগুলো একটু ব্লেন্ড করে নিব। আজকে মাংসর সাথে পোলাও রাখবো না, কোনো কিছু রাখবো না, খিচুড়িও রাখবো না, কেননা কয়েকদিন আগে খিচুড়ি মানে বিফ ভুনা খিচুড়িটা রান্না করেছি, সেই ব্লগটাও তোমরা দেখে নিতে পারো। এত মজাদার হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো এই ফাঁকে আমি আদা রসুন জিরা একটু ব্লেন্ড করে নিয়েছি, কেননা সেগুলো একেবারে শেষ হয়ে গিয়েছিল। আর মাংস রান্না কেন আমার কাছে ইজি মনে হয়, এই তো রান্নাটা তুলে দিলাম, এখন সে একা একাই হতে থাকবে, শুধু কিছুক্ষণ পর পর এসে নাড়া দিয়ে দিতে হবে। আর এই ফাঁকে তুমি তোমার অন্য কাজগুলো কিন্তু অনেক ইজিলি করতে পারো। সংসার তোমার, কাজ তোমার, সব কিছু ম্যানেজ করবা তুমি। তো সেই ক্ষেত্রে কিন্তু কাজটা কিভাবে গুছিয়ে করবা বা কতটুকু সময় কাজের মাধ্যমে তুমি ব্যয় করতে চাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি তোমার ওপর ডিপেন্ড। তো সেক্ষেত্রে আসলে এটা মাংস হোক আর অন্য কোনো তরকারি হোক বা অন্য কোনো কাজ হোক, আছে না একটা কাজের মধ্যে যদি তুমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করো, তখন কিন্তু বাকি কাজগুলো কোনো কিছুই হবে না। যেমন এই যে দেখো, আমি মাংসটা রান্না করছি, এখন কষাতে দিয়েও যদি আমি স্টিল এই পাতিলের সামনে দাঁড়িয়ে থাকি, অযথা অযথা। কাজ থাকলে তো ঠিক আছে, যেমন এই যে আমি মাংস কষাতে দিয়ে কিন্তু আমি আমার মশলাগুলো ব্লেন্ড করলাম, বা হচ্ছে যে বাচ্চারা নামাজে যাবে সেই দিকটা একটু দেখলাম। তাই আমি মনে করি একটু একটু বুদ্ধি খাটিয়ে একটু কাজ করতে পারলে না আমরা, মানে আছে না যে টাইম সেট আপ অ্যান্ড মাইন্ড সেট আপ করে নিলে যে কোন কাজটা কখন করব, দেন তোমার কাছে না সব কিছুই ইজি মনে হবে, গায়ের উপরে পড়ে যাবে না বা বেশি বিরক্ত লাগবে না। কেননা সংসারে কাজকর্ম এমন একটা জিনিস, এটাকে আমরা চাইলেও আসলে পিছনে ফেলে দিতে পারবো না, এটা আমাদেরকে করতেই হবে। হয়তোবা তুমি আজকে করলে না, বাট কালকে করতে হবে, কালকে না করলে এক সপ্তাহ পরে করতে হবে। আর যখন তুমি এক সপ্তাহ পরে সবগুলো কাজ করতে যাবে, তখন কিন্তু অবস্থা একদম নাজেহাল হয়ে যাবে। তবে এখানে অস্বীকার করার মতো কোনো কিছুই নাই, যে তুমি যদি রান্নার ক্ষেত্রে একটু মনোযোগ বা যত্ন সহকারে রান্না না করো, সেই রান্নাটা কখনোই টেস্ট হবে না। মানে কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু স্বাদটা কেমন হবে। তো এই ফাঁকে আমি মাংস কষানোর পরে আমার হাজব্যান্ড মশাইয়ের জন্য কিছু কষানো মাংস তুলে দিয়েছিলাম। তো ও এখন যাচ্ছে নামাজে, বড় ছেলে যাচ্ছে, আজকে ছোট ছেলে যাবে না। একজন ছেলের মা হওয়া আর সবচেয়ে গর্ববোধ বা সবচেয়ে খুশির আনন্দ সময় কিন্তু এটা, যে বাবার সঙ্গে ছেলেরা যখন নামাজে যায়, এই জিনিসটা না আমার খুব পছন্দ। তো ওরা যখন নামাজে যায়, আমি সব সময় গেটের কাছে দাঁড়িয়ে এইভাবে তাকিয়ে থাকি। তো বড় ছেলে চলে আসছে একদম কোকা কোলা নিয়ে, আর ওদের বাবা আবার আসে নাই, ওদের বাবা ওকে নামিয়ে দিয়ে গাড়িতে তেল নিতে গিয়েছে। এই শুক্রবারে না একটু ভিড় কম থাকে, তো নামাজ শেষে সবসময় গাড়িতে তেল ভরতে যায়। আর আমার ছোট ছেলে এসে দেখছিল যে ভাইয়া নামাজ থেকে এসে পড়েছে, আসলে ওর না একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এর জন্য ও আজকে ইচ্ছে করে যায় নাই, নইলে ওকে না নিয়ে গেলে কান্না করতে করতে ওর অবস্থা শেষ হয়ে যায়। এই পার্টটা ছিল একদম সন্ধ্যাবেলার, দুপুরে খাওয়া দাওয়া রেস্ট নেওয়া সব কিছু মিলিয়ে তারপরে সন্ধ্যার এই পার্টটা। এবারের শীতের প্রথম পিঠার আয়োজন আমার বাসায়। তো আজকের পিঠাটা মাই বানাবে, যদিও চেয়েছিলাম যে বাহির থেকে কিছু চিতই পিঠা কিনে নিয়ে এসে জাস্ট ভিজিয়ে দিব, দুধ চিতই বানাবো। তবে মা আবার বলছিল যে আমি তো চলেই যাব, কবে না কবে আসি, তার চেয়ে আজকে আমি বানিয়ে দেই, তারপরে তোমরা অন্য সময় কিনে নিয়ে এসে ভিজিয়ে খেও। তো আমি বললাম ওকে ঠিক আছে। আর তাছাড়া যেহেতু গরু মাংস রান্না হয়েছিল, গরু মাংস দিয়ে এইরকম সাতপুতি পিঠা বলো বা হচ্ছে যে চিতই পিঠার ঝোল দিয়ে আমার বড় ছেলে খুব পছন্দ করে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তাই হোক। আমার বড় ছেলে বা আমি বা আমার হাজব্যান্ড, আমরা না একটু মিষ্টি কম খাই, মানে মিষ্টি জাতীয় এইরকম পিঠা পুরি এগুলো যে খেতেই হবে, নট নেসেসারি। তবে আমার ছোট ছেলে আবার একটু মিষ্টি পিঠা পছন্দ করে, যদিও আসলে সবসময় তো আর এগুলো পিঠা বানানো হয় না। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে আমার বড় ছেলে সবসময় ঝাল আইটেমগুলো খুব পছন্দ করে।
আর এই যে বক্স ভর্তি যে গুড়, এই গুড়টা কিন্তু গত বছরের। আর এই গুড়গুলো ছিল ফরিদপুরের গুড়, একদম খাঁটি, মানে গ্রাম থেকে নিয়ে আসা। তো মানে স্মেলটাই অন্যরকম। আমি যে এতদিন পরে বক্সটা খুললাম, তারপরও মনে হচ্ছে যে মানে স্বাদটা কোনোভাবে নষ্ট হয় নাই। আর মায়ের হাতের পিঠা, আর ছোট্ট একটা পাতিলে ছোট ছোট পিঠা হবে, যদিও আসলে বড় পিঠা বানানোর পাতিলটা বাসায় নেই, এই জন্য আসলে ছোট ছোট করেই বানানো। তবে দেখতে ছোট হলে হবে কি, ভিতরে যতটা নরম ততটাই আসলে খেতেও অনেক মজা। আর ঘরে তৈরি জিনিসের কোনো রকম কোনো তুলনা হয় না, আর আমি তুলনা করতেও চাই না। তবে আমরা আসলে বাঙালি মানুষ, আমরা ভাতে, ডালে, মাছে এবং পিঠাপুলি এগুলো আমাদের আসলে রক্তের সঙ্গে মেশানো বলাই চলে। তো যেহেতু শীতকাল, সেহেতু আসলে এরকম একটু পিঠা খাবো না, এটা হতেই পারে না। এটা তো মাত্র শুরু, ইনশাল্লাহ নেক্সটে আরও খাবো। তো আসলে আমি চাচ্ছিলাম যে পিঠাগুলো একটু বড়, মানে একটু সুন্দরভাবে যেন সেট আপ হয় এরকম পাতিলে। দ্যাটস ওয়াই আমার বড় রাইস কুকারের যে পাতিলটা ছিল সেটাতে আমি দুধগুলো জাস্ট ঢেলে দিচ্ছি। পাতিলে দিলে কি হতো, এগুলো সফট হয়ে গেলে উঠাতে গেলে না ভেঙে যেত, তখন একটু প্রবলেম হতো। এই জন্য আমি ভাবলাম যে না, দুধটাকে এভাবেই জাস্ট ঢেলে দেওয়ার পরে সারা রাত থাকলে সকালবেলা এই দুধের পিঠাটা খেতে সবচেয়ে বেশি মজা। আর এই রকম দুধের পিঠাগুলো না খেজুরের গুড় ছাড়া একেবারে মানায় না। আসলে খাঁটি অথেন্টিক গুড় পাওয়া এখন যেহেতু অনেকটা টাফ, তবে আমার কাছে ছিল, এটার আসলে সুযোগে সদ্ব্যবহার করে নিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো আজকের জন্য। আল্লাহ হাফেজ।